কিন্তু এখানে এসে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলল না তার। সে ভেবেছিল হয়তো একটু অপেক্ষা করলেই দেখা মিলবে। সময়ের গতিবেগ বেড়েই চলেছে, তবু কারও দেখা না পেয়ে এইবার ভয়ে কাঁপছে সে। তার কাছে মোবাইলও নেই যে কল করে কিছু জানবে। এখন তার মনে প্রশ্ন জাগছে, এক দেখায় কারো জন্য গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসে সে কোনো বোকামি করল না তো? নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো এক প্রণয় কাব্য। সম্পূর্ণ গল্প শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সেই রোমান্টিক কাহিনীটি আমরা শুনে ফেলি। ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় দাঁড়িয়ে আছে টুকটুকে লাল বেনারসি পরিহিতা এক কিশোরী। কিছুক্ষণ আগেও যার মন জুড়ে শুধু পূর্ণতার আকাঙ্ক্ষা ছিল, এখন তার মনে কাজ করছে শুধু ভয়। আচ্ছা, সে ভুল করে ফেলল না তো? তার বড় বোন তাকে অনেকবার বুঝিয়েছিল, ক্লাস 9-10 সময়টা আবেগের। ছেলেমেয়েরা তার অধিকাংশ ভুল এই সময়টাতেই করে থাকে। কিন্তু তার মতে সে যার জন্য বিয়েবাড়ি থেকে পালিয়ে এসেছে সে তাকে সত্যি ভালোবাসে। তাই তার এক কথাতেই গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছে সে। তার পরিকল্পনা ছিল বোরখা পরে আসার, কিন্তু রুম জুড়ে মানুষের কাদাকাদি থাকায় কিছুই করতে পারেনি। সবাই একবারই তাকে সাজিয়েই ঘর থেকে বের হয়েছিল। সেই ফাঁকেই তড়িঘড়ি করে জানালা দিয়ে বেরিয়ে পড়েছে সে। বেরিয়েই তার প্রেমিক পুরুষের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত কয়টা বেজেছে তার জানা নেই। কিন্তু এখানে এসে কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা মিলল না তার। সে ভেবেছিল হয়তো একটু অপেক্ষা করলেই দেখা মিলবে। সময়ের গতিবেগ বেড়েই চলেছে, তবু কারও দেখা না পেয়ে এইবার ভয়ে কাঁপছে সে। তার কাছে মোবাইলও নেই যে কল করে কিছু জানবে। এখন তার মনে প্রশ্ন জাগছে, এক দেখায় কারো জন্য গ্রাম ছেড়ে বোকামি করল না তো? আসলে সে যখন ক্লাস 9-এ পড়তো তখন সরকারিভাবে রক্ত পরীক্ষার জন্য তাদের স্কুলে 2জন ডাক্তার গিয়েছিল। তার মধ্যে একজন ছিলেন খুব মিশুক, আর অপরজন ছিলেন একেবারে নির্জীব। সবাই ওই নির্জীব লোকটার কাছে পরীক্ষা করতে ভয় পেত। সেও দোয়া করেছিল যেন সেই ব্যক্তির নিকট যেতে না হয়। অথচ ভাগ্যক্রমে তাকে ওই লোকটার কাছেই যেতে হলো। যখন লোকটা হাতে সুই ফোটাতে যাবেন তখন সে ভয়ে হাতটা পেছিয়ে নিল। এতে ধমকে উঠল তাকে, সাথে বড্ড বিরক্ত বোধও করল। আর তা বুঝতে পেরে লোকটাকে অনেক খারাপ মনে করল সে। তখনই তার অপর পাশে ডাক্তারটা, এই ডাক্তারটাকে বলল, ওকে আমার কাছে পাঠা অনিল। তিনি বলতে দেরি, আর সেই তার কাছে যেতে দেরি নেই। তার কাছে ওই ডাক্তারটাকে খুব ভালো লেগেছিল। সে সবার সাথে কত সুন্দর কথা বলতে বলতেই রক্ত পরীক্ষা করে নিচ্ছে। অথচ এই লোককে দেখো কিভাবে হঠাৎ করে সুই ফুটিয়ে দেয়। অপর ডাক্তারটার কাছে যেতেই সে তার থেকে নাম, ফোন নাম্বার সব কিছু আগে নিল। তারপর কথা বলতে বলতে পরীক্ষা করে নিল। তারপর সে আর কোনো কিছু না ভেবেই ক্লাসে চলে গেল। সেদিন রাতেই সে যখন তার মায়ের ফোন দেখছিল তখনই হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান এলো। সাথে সাথেই সেই হোয়াটসঅ্যাপে ঢুকলো এবং দেখলো ওই ভালো ডাক্তারের কাছ থেকে মেসেজ এসেছে। এভাবেই নিত্যদিন মায়ের থেকে লুকিয়ে ওনার সাথে কথা বলতো সে। একসময় কিশোরী মনকে হারিয়ে বসলো ওই লোকের জন্য। তবে সে যখন এসএসসি পরীক্ষা দেবে এমন সময়েই একদিন তার মায়ের কাছে ধরা পড়ে গেল। আর তাতেই তাকে বিয়ে দিতে লেগে পড়ল তার বাবা মা। আর আজকেই তার বিয়ে ছিল, অথচ সে তার খালাতো বোনের ফোন নাম্বার দিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। হঠাৎই
অন্ধকারের মাঝে একটা কালো অবয়ব ছুটে আসতে দেখা গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে, ভাবল রনি, তার প্রেমিক পুরুষ, এসেছে। অথচ সামনে যেতেই সে থমকে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি? আপনার বন্ধু কোথায়? তার কথার কোনো জবাব না দিয়েই ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে অনিল। তারপর কপাল কুঁচকেই বলল, তোমার বেশভূষা এমন কেন হীরা? যেন বিয়ে থেকে পালিয়ে এসেছো। মানে, আপনি জানেন না কিছু? আর উনি কোথায়? ও তো আজকেই ঢাকা ছেড়ে চলে গেছে, আর আমাকে বলেছে তুমি নাকি এখানে অপেক্ষা করবে আমি এসে তোমাকে এই চিঠিটা দিতে। চিঠিটা তার হাতে দিতেই বলল অনিল, তার চেম্বারে গিয়ে বিকেলের দিকে এই চিঠিটা দিয়ে গিয়েছিল রনি। বলেছিল হীরা এখানে তার জন্য অপেক্ষা করবে, হীরার হাতে এটা পৌঁছে দিতে। সেই দিক সেদিক না ভেবে সম্মতি জানিয়েছিল। এই রাস্তা দিয়েই বাড়ি ফিরেছে, তাই তার কোনো সমস্যা ছিল না। তবে এখানে এসে হীরার বেশভূষা দেখে রীতিমতো চমকে গেছে সে। যদিও চিঠিটা সে পড়ার প্রয়োজন মনে করেনি, সরাসরি হীরার হাতে এনে দিয়েছে। তবে এখন পরিস্থিতি দেখে বুঝতে পারছে তার চিঠিটা পড়ার দরকার ছিল। চিঠি হাতে নিয়ে তার চোখের সামনে মেলে ধরল হীরা। তারপর পড়তে লাগলো চিঠিতে লেখা একটা শব্দ। পড়া শেষ হতেই মাটিতে বসে ডুকরে কেঁদে উঠল সে। তাকে এইভাবে কাঁদতে দেখে তৎক্ষণাৎ নিচু হয়ে তার দিকে ঝুঁকে অনিল প্রশ্ন করতে লাগলো, কি হলো হীরা, এভাবে কাঁদছো কেন তুমি? তার কথায় চিঠিটা তার দিকে এগিয়ে দিয়ে হীরা কাঁদতে কাঁদতে বলল, উনি এটা কেন করলো ডাক্তার সাহেব? আমি এখন কি করব, কোথায় যাব? আমি যদি ওনার কাছে টাইম পাসই হতাম তাহলে উনি আমাকে কেন আসতে বলল? বলুন ডাক্তার সাহেব। এভাবে কেঁদো না প্লিজ, তুমি আমার সাথে চলো, আমি তোমায় বাড়িতে দিয়ে আসছি। আমাকে এখন বাড়ি গেলে মেরেই ফেলবে, আর এমনিতেও এখন হয়তো বিয়েটাও ভেঙে গেছে, ওই লোকেরাও হয়তো চলে গেছে। বলেই হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো হীরা। কিছুক্ষণ এভাবেই কাটলো। সহসা মাথা তুলে হীরা কাতর কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবেন ডাক্তার সাহেব? সত্যি বলছি, আমি জীবনেও আপনার কাছে কিচ্ছু চাইব না। আমার একটা চাকরি হয়ে গেলে না হয় আপনি আমাকে ছেড়ে দেবেন। কি বলছো তুমি এসব? বিয়ে কি তোমার কাছে ছেলে খেলা মনে হয়? আমি যা বলছি ভেবেই বলছি। এখন আপনার ইচ্ছা, আপনি রাজি হন, নয়তো আমি আমার পথ বেছে নেব। বলেই রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালো সে। বিপরীত দিক থেকে একটা ট্রাক আসছে, তাতে ওর কোনো হেলদোল নেই। ট্রাক একেবারে তাকে ছুঁই ছুঁই অবস্থা। চোখ খিচে বন্ধ করে নিল সে। সাথে সাথেই হাতে হ্যাঁচকা টান অনুভব করলো। টান দিয়ে রাস্তার সাইডে এনে তাকে ধমকে উঠল অনিল, এগুলো কেমন ধরনের পাগলামি হীরা? পাগল হয়ে গেছো নাকি তুমি? আপনার কাছে পাগলামি মনে হলেও আমার কাছে এই ঝামেলার থেকে বাঁচার একমাত্র উপায় এটাই। ছাড়ুন আমাকে, আপনি ছাড়ুন আমাকে। বলেই অনিলের হাত ছাড়াতে লাগলো সে। আসলে হীরার দিকটাও ভুল নয়, সে যদি এখন বাড়ি ফিরে যায় সে কি আর আগের মতো বাঁচতে পারবে? আমাদের এই সমাজ কি বাঁচতে দেবে তাকে? না, কখনোই না, বরং একটা কলঙ্ক লাগিয়ে দেবে তার গায়ে। কেউ কেউ তো বলেও ফেলবে ছেলের সাথে নষ্টামি করে এসেছে। কেউই বুঝতে চাইবে না তার সাথে কতটা নির্মম অন্যায় করা হয়েছে, যার জন্য পুরো পরিবার ছেড়ে চলে এলো তার থেকে ধোঁকা খাওয়া চারটিখানি কথা নয়। তবে আমাদের সমাজ তা বুঝতে নারাজ, এটাই আমাদের সমাজের নিয়তি। এদিকে তার এহেন কাণ্ডে রেগে গেল অনিল। রাগে কটমট করতে করতেই বলল, চলো আমার সাথে, আর একটা কথা বললেই জলে ফেলে দেব। বলে হীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। পথের মধ্যে হীরা বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?
বিয়ে করতে। চমকে তাকালো হীরা। এর মাঝেই অনিল আবারও বলল, এই অসহ্য মানবটিকে সহ্য করতে পারবে তো? কিছুক্ষণ চুপ থেকে হীরা বলল, পারবো। তারপর আর কেউ কিচ্ছু বলল না, চলল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। রাত বাজে 11টা। এমন সময় প্রায় সব কাজী অফিসই বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে একটা অফিস খোলা পেল অনিল, আর সেটাতেই ঢুকলো তারা দুজন। এর মাঝে সেখানে উপস্থিত হলো অনিলের ছোট চাচা বিল্লাল এহসান। অনিলটাকে বলেছে তাড়াতাড়ি কাজী অফিসে আসতে, সেও দেরি না করে তৎক্ষণাৎ চলে এসেছে। তার প্রাণের ভাতিজার কোনো কথাই সে ফেলতে পারে না। আজ পুরো পরিবারকে প্রশ্নের মুখে রেখেই তিনি এখানেই চলে এসেছেন। তিনি আসতেই বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। কিছুক্ষণের মাঝেই বিয়ে সম্পন্ন হয়ে গেল। তারপর তারা বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। আসার সময় গাড়ি নিয়ে এসেছেন বিল্লাল সাহেব। সেই গাড়িতেই উঠল তারা। ব্যাক সিটে চুপচাপ বসে আছে হীরা। মনে পড়ছে কিছুদিন আগের কথা। একদিন অনিল তাকে মেসেজ দিয়ে বলেছিল, তুমি এখনো অনেক ছোট, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। এই কথা শুনে হীরা রেগে গিয়েছিল সেদিন। বলেছিল, আপনার লজ্জা করে না নিজের বন্ধুর গার্লফ্রেন্ডকে এসব বলতে? বন্ধু হয়ে কী করে আপনি ওনার থেকে আমাকে দূরে সরানোর ধান্দা করছেন? অথচ সে ওই দিন বুঝতেই পারেনি তার ভালোর জন্যই অনিল এই কথাগুলো ওই দিন বলেছিল তাকে। কিন্তু আজ সে বুঝতে পারছে নিজের ভুল। এহসান মঞ্জিলের প্রতিটি সদস্য ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। চিন্তায় কাহিল দশা এক একজনের। তখনই বাইরে গাড়ির শব্দ পেয়ে ছুটে গেল সবাই। বাইরে গিয়ে দেখতে পেল অনিল ও তার চাচাকে। তারপর চোখ গেল তাদের পিছনে গুটিয়ে থাকা ফুটফুটে একটি মেয়ের উপর। মেয়েটিকে লক্ষ্য করেই লাফিয়ে উঠল অনিলের ছোট বোন অনিকা। ভাইয়া, তুমি বিয়ে করেছো? তার কথার কোনো রূপ উত্তর না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ছিল অনিল, কিন্তু বাল সাধলেন তার মাতা মহিষী। তিনি অনিলকে উদ্দেশ্য করে বললেন, এতদিন তো আমাদের এতবার বলার পরেও বিয়ে করনি, এখন নিজে নিজেই বিয়ে করে এসেছো, আবার বিয়ের নিয়ম না মেনেই ঘরে ঢুকে যাচ্ছ কেন? চুপচাপ ওর পাশে দাঁড়া, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ এক পাও নড়বি না। বলেই অনিলকে হীরার পাশে দাঁড় করিয়ে দিলেন তিনি। অতঃপর বিয়ের সব নিয়ম কানুন শেষ করেই বাড়িতে ঢুকতে দিলেন অনিলকে। বাড়িতে ঢুকেই অনিল নিজের রুমে চলে গেল, আর হীরাকে বসানো হলো ড্রয়িং রুমে। ভয় কাঁপছে হীরা। এমন হঠাৎ করে এই বাড়ির বউ হয়ে এসে পড়েছে সে। সবাই এখন তাকে কি বলবে? তার ভাবনার মাঝেই মাথায় পেল একটা ঠান্ডা হাতের ছোঁয়া। অনিলের মা নাজিয়া বেগম হীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরম স্বরে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার মা? হাফসা নূর হীরা। মাশাআল্লাহ, ভারী মিষ্টি নাম, ঠিক তোমার মতোই। তাদের কথার মাঝেই অনিলের বাবা আসিফা এহসান বললেন, আচ্ছা, তা আমার এই কাঠখোট্টা গম্ভীর ছেলেটাকে কিভাবে পছন্দ হলো তোমার? তোমার মতো মিষ্টি মেয়ে ওর ফাঁদে কি করে পড়লো? স্বামীর এহেন কথায় রেগে গেলেন নাজিয়া বেগম। এসব কেমন কথা বলছেন আপনি? পরপরই আনিকাকে ডেকে বললেন, ওকে অনিলের ঘরে দিয়ে আয়, ওর বিশ্রাম প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ গল্পটি এখানে সমাপ্ত করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্লিজ। তাহলে আজ আসি, নমস্কার।